আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এইচডিআই। এইচডিআই মানে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আচ্ছা, তো এটা আমরা ডেভেলপমেন্ট ইকোনমিক্সে কেন, এটা প্রথমে জানতে হবে কেন এটা মাইক্রো বা ম্যাক্রো ইকোনমিক্সের আলোচ্য বিষয় না, কেন ডেভেলপমেন্ট ইকোনমিক্সে এসে আমরা এইচডিআইটা আলোচনা করব। কারণ হচ্ছে মাইক্রো ইকোনমিক্স সবসময় আলোচনা করে ইন্ডিভিজুয়াল নট অ্যাগ্রিগেটেড একক কোনো ইউনিটকে নিয়ে, যেমন কোনো একজন ব্যক্তির পার্সোনাল ইনকাম, পার্সোনাল সেভিং, পার্সোনাল ইনভেস্টমেন্ট সব কিছুই ব্যক্তিগত ক্যালকুলেশন, এগুলো সব মাইক্রো ইকোনমিক্সের উপযোগ্য বিষয়। আর ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে সবসময় ওভারঅল বা সব কিছুর কম্বিনেশনে আলোচনা করে। যেমন আব্দুর রহিম সাহেবের বেতন হচ্ছে একটা মাইক্রো ইকোনমিক্সের আলোচ্য বিষয়, কারণ ওখানে শুধুমাত্র আব্দুর রহিম বা একজন ব্যক্তির বেতন ক্যালকুলেট করছে। কিন্তু যখন বলা হবে যে দেশের সকল মানুষের বেতনের সমষ্টি কত, তখন সেটা ম্যাক্রো বা সামষ্টিক একটা বিষয় না, ওভারঅল বা এটাকে বলা হয় অ্যাগ্রিগেটেড, তো এটাকে বলা হয় ম্যাক্রো ইকোনমিক্স আলোচনা বিষয়। এভাবে ইনফ্লেশন তো একজন ব্যক্তির ক্ষেত্রে হয় না, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হয় পুরো দেশের মানুষের। সুতরাং এটা হয় ম্যাক্রো ইকোনমিক্সে আলোচনার বিষয়। যেভাবে আনএমপ্লয়মেন্ট শুধু একজন ব্যক্তির ক্ষেত্রে হয় না, একজন ব্যক্তি যদি বেকার থাকে সেটা মাইক্রো ইকোনমিক্স, কিন্তু সবাই যদি একত্রে বেকার থাকে সেটা হচ্ছে ওভারঅল একটা আনএমপ্লয়মেন্ট দেশে, তখন বেকারত্বের হারও বের করা হয়। যখনই সেটা ওভারঅল থিমে রূপান্তরিত হয় তখন সেটা হয়ে যায় ম্যাক্রো ইকোনমিক্স আলোচনার বিষয়। এইভাবে ডিফ্লেশন হতে পারে, মুদ্রা সংকোচন হতে পারে, একটা দেশের ওভারঅল ডিমান্ড, ওভারঅল সাপ্লাই ম্যাক্রো ইকোনমিক্স আলোচনার বিষয় হতে পারে। কিন্তু ইন্ডিভিজুয়াল ডিমান্ড, ইন্ডিভিজুয়াল সাপ্লাই হয় মাইক্রো ইকোনমিক্স আলোচনার বিষয়। যাই হোক, আমরা সচরাচর এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সকে কখনো মাইক্রো বা ম্যাক্রো লেভেল আলোচনার বিষয় হিসেবে ওই অর্থে দেখি না, যদিও সেটা এক অর্থে একটা ম্যাক্রো লেভেলের আলোচনা। কারণ একটা হিউম্যানের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলা হয় না, বরং আমার দেশের সকল মানুষের ওভারঅল কি ডেভেলপমেন্ট হচ্ছে সেটার উপর একটা সামারি ক্যালকুলেশন, একটা প্রাপ্তমান হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের একটা ভ্যালু। তাহলে এটাকে যদি একান্তই কেউ বলে মাইক্রো নাকি ম্যাক্রো, বলতে হবে এটা ম্যাক্রোর একটা কনসেপ্ট। এবং অনেক ইকোনমিক্স আসলে ম্যাক্রো লেভেল থেকে চিন্তা করে। আচ্ছা, তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হচ্ছে মানুষের ডেভেলপমেন্ট বা উন্নয়নের সূচক, মানব উন্নয়ন সূচক। এখন মানব উন্নয়ন সূচক বলতে মানুষের ডেভেলপমেন্ট বোঝাচ্ছে, তার এডুকেশনাল ডেভেলপমেন্ট, সে আগে কী গড়াই পাচ্ছিল এখন কী গড়াই পাচ্ছে, তারপর তার স্ট্যান্ডার্ড অফ লিভিং, সে কী জীবনযাত্রার মান তার অতিবাহিত করছে তার জীবনটা। এই তিনটা প্যারামিটারের কম্বিনেশন যেই সূচকটা নির্ধারণ করে, যে সূচকটা আলোচনা করে, সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। যেমন এক নাম্বার ওভারঅল মানুষের হেলথ ডাইমেনশন নিয়ে যদি আলোচনা করি, এটা সূচকের একটা অংশ। সেকেন্ড হচ্ছে তার এডুকেশন ডাইমেনশন, কতটুকু সে শিক্ষিত, কতটুকু সে শিক্ষা পাচ্ছে, এটা যখন আলোচনা হবে এডুকেশন ডাইমেনশন। তখন তৃতীয় প্যারামিটার হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং, জীবনযাত্রার মান, একটা মানুষের জীবনযাত্রার মান কেমন। যখন আমি এই তিনটাকে একত্রে কম্বিনেশন করব তখন সেটা হবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের একটা ফোকাস। সো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ফোকাস হচ্ছে হেলথের উপর, হেলথ ডাইমেনশন ক্যালকুলেট করা, এডুকেশনের উপর, এডুকেশনাল ইস্যুগুলো ক্যালকুলেট করা, আর একটা হচ্ছে ইনকাম, ইনকামের মাধ্যমে মানুষ আয় করার মাধ্যমে তো স্ট্যান্ডার্ড অফ লিভিংটা ক্রিয়েট হয়। একটা রিক্সাওয়ালার আয় একটা বড় ব্যবসায়ীর আয় সমান না, সুতরাং ইনকামের উপর বেসিস করে হয় স্ট্যান্ডার্ড অফ লিভিং, তার জীবনযাত্রার মান কেমন হবে। সুতরাং এইচডিআই ফোকাস অন থ্রি থিংস: হেলথ, এডুকেশন, ইনকাম। এখন যদি কেউ প্রশ্ন করে এইচডিআই মানে কি, বলতে হবে এইচডিআই একটা ইন্ডেক্স, যে ইন্ডেক্সটা তিনটা বিষয় নিয়ে গঠিত। এক হচ্ছে হেলথ, এডুকেশন, ইনকাম, এটা একটা ডেফিনিশন হতে পারে। অথবা বলতে পারেন যে এইচডিআই হচ্ছে এমন একটা ইন্ডেক্স হুইচ ইজ ডেভেলপড বাই ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি, United Nations Development Program, that discusses the health dimension, education dimension and standard of living. এইভাবেও এটাকে ডিফাইন করা যায়। আচ্ছা, আসুন তাহলে আমরা প্রথমেই আলোচনা করি যে আমার হেলথ ডাইমেনশন বলতে আমি কী বুঝি। পৃথিবীতে এরকম অনেক দেশ আছে যেখানে ওদের গড় আয়ু 70+, 80+, হ্যাঁ, 85 বছর পর্যন্ত মানুষ বেঁচে থাকে, 70 বছর পর্যন্ত মানুষ বেঁচে থাকে, 80 বছর পর্যন্ত অ্যাভেলেবেল মানুষ ওখানে আছে। যেমন জাপান, হ্যাঁ, ওখানকার মানুষজন অনেক গড় পায়, মেডিকেশন সিস্টেম ভালো, মানুষ চিকিৎসা সেবা পায়, স্বাস্থ্য সেবাটা পায়। কিন্তু অনেক পুয়ার কান্ট্রি আছে যেখানে মানুষ খেতে পায় না, অন্ন পায় না, বস্ত্র পায় না,
পায় না, সেখানে তার মেডিকেশন নাই, পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পাচ্ছে না, তাই না? বাংলাদেশের মতো একটা দেশ, চিকিৎসা সুবিধা খুব কম, যেগুলো আছে সেগুলো ধনী শ্রেণীর বিলাসপূর্ণ, আবার সেগুলো তো মান নিয়ে প্রশ্ন আছে, তাই না? অনেক সমস্যা। এই জন্য হেলথ ডাইমেনশন সব কান্ট্রিতে কি সমান? সমান না। তাহলে এইচডিআই যদি হেলথ ডাইমেনশনের উপর ক্যালকুলেট করা হয়, এইচডিআইও সব দেশে কখনোই সমান হবে না। গড় আয়ু পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম। যখন মানুষ তার মৌলিক চাহিদাগুলো পূরণ অবস্থায় পায়, সে অন্ন পায়, হেলথটা ঠিক থাকে, বস্ত্র পায়, হেলথটা ঠিক থাকে, বাসস্থান পায়, চিকিৎসা পায়, শিক্ষিত হয়, তখন সে হেলথের কেয়ার নিতে পারে, কোনটা করলে কী হয়, তাই না? সুতরাং ওভারঅল কিন্তু মৌলিক চাহিদা পূরণ হেলথকে একটা ট্রিগার করে, যে যত বেশি মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে তত বেশি তার হেলথটা ঠিক থাকবে। অনেক মানুষ মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, সুতরাং সব দেশে হেলথের ডাইমেনশন সমান রেজাল্ট দেয় না। যেমন ফার ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো, জাপান, আরও কিছু কান্ট্রি, আমাদের দেশে যারা আছে ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশ অনেকটা একই রকম। আবার নরওয়ে, সুইডেন, জার্মানি, ওদের হেলথ ডাইমেনশন একরকম। চায়না, জাপানিজ, মঙ্গোলিয়ান জাত যারা, তাদের হেলথ ডাইমেনশন হ্যাঁ, ওয়েদার ফ্যাক্ট, হ্যাঁ, ওয়েদারও ফ্যাক্ট, ওয়েদারের কারণে মানুষের এফেক্ট থাকে, ফিজিক্যাল এফেক্ট থাকে। তো এই ডাইমেনশনগুলো সব জায়গায় সমান হয় না। তো আমাদের দেশে যে লাইফ এক্সপেক্টেন্সির কথা বলা হয় অনেক, তাই না? 60 কি 65 এর মতো বলা হয়, যদিও মানুষ দিন বাঁচে না, কিন্তু বাংলাদেশে বলা হয় যে এই সূচকটা হচ্ছে 60-65 এরকম উল্লেখ করা হয়। আসলে আমাদের দেশে যেটুকু শিক্ষার হার আমরা বলি, যেটুকু লাইফ এক্সপেক্টেন্সি বলি কাগজে কলমে, বাস্তবে কিন্তু ওটার অস্তিত্ব খুব কম। যাই হোক, হিউম্যান ডেভেলপ ইন্ডেক্স এরকম চিন্তা করা হয় মানুষের হেলথ নিয়ে, হেলথের কি মেডিকেশন সে পাচ্ছে, এটার কারণে কি গড় আয়ু তাদের বাড়ছে, কান্ট্রি টু কান্ট্রি হেলথ ডাইমেনশন ডিফারেন্ট হওয়ার কারণে এইচডিআই এর কিছু সূচকও এদিক সেদিক হয়ে যায়। এটার মধ্যে অনেক কিছু আছে। আপনার দেখবেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওরা হেলথ ইন্ডেক্স ডেভেলপ করার জন্য ওরা বিভিন্ন জায়গায় নিউট্রিশন প্রোগ্রামের কথা বলে, বাংলাদেশকেও অনেক টাকা তারা ফান্ড দেয়, এই যে অপুষ্ট শিশু, অপুষ্ট মা, এই বিষয় থেকে যেন বের হয়ে আসা যায়। তারা আপনার মাতৃ মৃত্যুর হার কমাতে বলে, হ্যাঁ, নবজাতকের ইনফ্যান্টের মর্টালিটি রেটকে কমিয়ে নিয়ে আসার কথা বলে। এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম কিন্তু ফান্ড দেয় সব জায়গায়, যাতে হিউম্যান ডেভেলপমেন্ট আপনার হেলথ ইস্যুগুলোকে কনসেন্ট্রেট করা যায়। একটা সময় মাতৃমৃত্যুর হার অনেক বেশি ছিল না, এখন অনেক কমে আসছে। তাহলে এই এসডিআই লেভেলটা বাড়বে, ডেভেলপমেন্ট হয়েছে বলে হিউম্যান সেক্টরে ধরে নিতে হবে। আগে শিশু মৃত্যুর হার বেশি ছিল, এখন শিশু মৃত্যুর হার কমে যাচ্ছে। অপুষ্ট শিশু বেশি ছিল, এখন অপুষ্ট শিশু থেকে পুষ্ট শিশুর দিকে যাচ্ছে। আগে অনেক ভ্যাকসিনেশন ছিল না, এখন অনেক ভ্যাকসিনেশন পাচ্ছে। একটা সময় পোলিও হতো না অনেক বাচ্চাদের, এখন পোলিওর রেটটা কমে গেছে। এগুলো কিন্তু ওভারঅল ইউএনডিপির একটা নেট, যেখানে আপনার হেলথ ডাইমেনশনটা তারা এভাবে চিন্তা করে। সো এটা একটা বড় প্যারামিটার। সেকেন্ড হচ্ছে এডুকেশন ডাইমেনশন। এডুকেশন ডাইমেনশন হচ্ছে ওরা দুটা কথা বলে, একটা হচ্ছে এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং, যেমন একটা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা থাকতে হবে কত বছর পর্যন্ত? 5 বছর পর্যন্ত। যেমন 1 to 5 আমরা বলি প্রাইমারি এডুকেশন, এটা থাকতেই হবে। তারপর এখন এটাকে একটু বৃদ্ধি করে ত্বরান্বিত করে চিন্তা করা হচ্ছে কলেজ পর্যন্ত এডুকেশন লেভেলটা নেওয়া যায় কিনা। আমাদের দেশে আপনার এডুকেশন সেক্টরে এইচডিআইটা অনেক বেড়েছিল, যখন আপনার ডিগ্রি পর্যন্ত মহিলাদেরকে, মেয়েদেরকে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। উপবৃত্তিতে তো, তাই না, উপবৃত্তিতে মেয়েদের অ্যাকাউন্টসে টাকা চলে আসতো বিকাশে, হ্যাঁ, অনেকে পাইছে। আপনি পাইছেন কখন? মাশাআল্লাহ, উপবৃত্তি টাকা বিকাশে চলে আসতো, তাই না, মোবাইল ফোনে এখন চলে আসে। এগুলো সব ইউএনডিপি প্রোগ্রাম, গভর্নমেন্টের ইনিশিয়েটিভ, যাতে এডুকেশনের মানটা বাড়ে। কিন্তু আপনি দেখবেন যে ওভারঅল আবার একটা চিন্তা করা হয় যে ওভারঅল একটা এডুকেশনের লাইফ স্প্যান কত হবে। এটা আমাদের দেশে খুব একটা বেশি না, কারণ কিছু মানুষ 15 বছর লেখাপড়া করার সুযোগ পায় মাস্টার্স পর্যন্ত, কিছু মানুষ স্কুলে চলে পড়ে। ওভারঅল সব শিক্ষিতকে যদি যোগ করে আপনি 2 দিয়ে ভাগ দেন বা 2টা প্যারামিটারে ভাগ করেন, দেখবেন যে ওভারঅল হয়তো মানুষ লেখাপড়ার সময় সুযোগ পাচ্ছে 7-8 বছর। কারণ অনেকে কলেজে ঝরে যাচ্ছে, অনেকে স্কুলে ঝরে যাচ্ছে, ঝরে পড়া শিক্ষার্থীর হার বেশি। এই জন্য এভারেজ স্কুলিং এটাও খুব বেশি না, এভারেজ এডুকেশন পিরিয়ডটাও খুব একটা বেশি না। কিন্তু একটা দেশে
আপনার টার্মিনাল ডিগ্রি হচ্ছে যে সমস্ত জায়গায় ব্রিটিশ কর্তৃক রুল হয়েছে সেখানে টার্মিনাল ডিগ্রি হচ্ছে আপনার মাস্টার্স। মাস্টার্স হচ্ছে ওদের শেষ ডিগ্রি। কিন্তু আমেরিকাতে টার্মিনাল ডিগ্রি হচ্ছে অনার্স, ওরা মাস্টার্স করে না। মাস্টার্সটাকে ওরা রিসার্চ টাইপের বেশি মনে করে, যেমন আমাদের দেশে পিএইচডি আমরা অনেকে করি। ওই দেশে টার্মিনাল ডিগ্রি হচ্ছে অনার্স, ব্যাচেলর ডিগ্রি। ওটা পেলে ওরা মনে করবে যে এডুকেশন শেষ। কিন্তু ব্রিটিশরা মনে করে আমেরিকাদের ঠিক ডিফারেন্ট, তারা আমাদেরকে শাসন করছে তো আমরা এখন তাদের রুলেই চলি। এই জন্য আমাদের এখানে টার্মিনাল ডিগ্রি হচ্ছে মাস্টার্স। আর মাস্টার্স পর্যন্ত পড়তে গেলে 5 বছর এডুকেশন স্কুল, তারপর কলেজ লেভেলে 6 থেকে 10, স্কুল হাই স্কুলে 6 থেকে 10, তারপর কলেজ হচ্ছে 11 তারপর হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার পর্যন্ত। তাহলে এখানে 16 বছর হয়ে গেল। হ্যাঁ, তারপরে 17 বছর পর্যন্ত লেখাপড়া করে একটা মানুষ তার ফাইনাল অ্যাচিভমেন্টটা পাচ্ছে। তো যে দেশে হায়ার এডুকেশন বেশি ওগুলো আমার ক্যাপিটাল ইন্টেন্সিভ টাইপের দেশ, ওরা লেবার চিন্তা করে না। আমাদের দেশে অনেক লেবার শিক্ষা দীক্ষা মানুষ পায় না, এই জন্য অনেক লেবার ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করা হয়। মিনিমাম একটা স্কুল এডুকেশন পর্যন্ত সবাইকে রাখতে চেষ্টা করা হয়, সবার জন্য হায়ার এডুকেশন এটা চিন্তা করা হয় না। যদিও বাংলাদেশে অনেকে সবাই হায়ার এডুকেশন নিচ্ছে, যদিও এত হায়ার এডুকেশনের দরকার নেই। যাই হোক, এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিংয়ে বেশি ফোকাস করতে হবে, কারণ একটা স্টুডেন্ট কিন্তু ঝরে গেলে সেই স্কুলে বেশি ঝরে যায়। আপনি দেখবেন যে বাংলাদেশে বিশেষ করে 9-10 হ্যাঁ 9-10 অনেকে ঝরে যায়। অনেকে বাবা মা লেখাপড়া করাতে পারে না, শান্ত থাকে না, ছেলে একটু বড় হয় 9-10 দিকে কাজে দিয়ে দেয়, মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ, এরকম একটা সময় সিনারিও ছিল। যদি এখন মিনিমাম বিয়ে করার বয়সটাকে 16 এবং 18 করে দেওয়ার কারণে একটু সেদিক হচ্ছে, কিন্তু আগে এরকম একটা ট্রেন্ড ছিল। এই যে পত্রিকায় অনেক বিজ্ঞাপন আসছে না যে কোভিডের পরে স্কুলে ছেলেমেয়ে আর ফিরে আসে, ছেলেরা তো গ্যালারি কাজ করতেছে, কারণ খেটে খাওয়া মানুষের কাছে লেখাপড়ার একটা স্বপ্ন ছিল, বিলাসিতা ছিল। তারপর সেটা নষ্ট হয়ে গেল, অনেক মেয়ের বিয়ে হয়ে গেছে অল্প বয়সে, তার ফিরে আসতে পারে। কোভিডের পরে এরকম অনেক সিনারি ছিল। তো স্কুলিংটা একটু স্ট্রং করতে হবে। আপনি দেখবেন যে অনেকে আপনার সাথে স্কুলে পড়তো, কলেজে এখন পড়তেছে না। কলেজে অনেক বান্ধবী দেখবেন তারা এখন আর ইউনিভার্সিটিতে পড়ছে না। ইউনিভার্সিটি অনেকে দেখবেন যে তারা অনার্স করলেও মাস্টার্স করবে না, দেখবেন অনার্স পাশ হচ্ছে আর মাস্টার্স হয়ে যায়। অনেকে পাবে, অনেকে চাকরি করলে মাস্টার্স করবে, অনেকে নিজেরা এককভাবে মাস্টার্স করে নেবে। অনেকে দেখবেন অনার্স স্টার্ট করার পর সে মাস্টার্স করা হয়ই নেই, সে মাস্টার্স করতে আসবে অনেক পরে, 10 বছর আফটার এ হিউজ গ্যাপ। যখন তার সন্তানরাই বড় হয়ে গেছে তখন সে হয়তো মাস্টার্স করতে আসবে। অনেকে আছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পড়ে, কনসেপ্ট আপনারা জানেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় BUB হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাউবি। ইংরেজিতে বলে বউ, বউ মানে হচ্ছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। তো এখানে হচ্ছে সব ঝরে পড়া মানুষের একটা অবস্থা, যারা জীবনে একটা সময় এসএসসি পাস করতে পারে না, এইচএসসি পাস করে নাই, এসএসসি করে বসেছিল এইচএসসি করে নাই, তারা ওখানে ভালো সিস্টেম সুন্দর, ওদের জন্য আলাদা সুন্দর গঠনমূলক বই আছে, ওরা দেখে দেখে পড়ে ওটা সিলেবাসটা শেষ করতে পারে। ওদের আবার পরীক্ষা হয়, যেমন এইচএসসি এসএসসি পরীক্ষা হয়। ওদের আবার অনার্স আছে, মাস্টার্স আছে, এমফিল আছে, পিএইচডি আছে। আশ্চর্য লাগে, ওদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আছে। যেমন যারা একটা সময় স্বপ্ন দেখেছিল বিবিএ করতে, ওখানে বিবিএ আছে, বিবিএ এমবিএ, ওখানে ওদের বাংলা ভাষা আছে, বাংলায় পড়ে যাতে আটকে না যায়। ওদের এমবিএ আছে, অনেক নামমাত্র করেছে, 40,000 টাকা এমবিএ। ওদের একটা পিজিডি প্রোগ্রামের খরচ মাত্র 10,000 টাকা। কেউ করতে চাই আপনারা করতে পারেন, আমি এটা করেছিলাম। Thank you for coming. তো পিজিডি প্রোগ্রামে ওখানে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি পিজিডি প্রোগ্রাম আছে, অলরেডি 10,000 টাকা দিয়ে করা যায়। কীভাবে ওরা বিবিএ তো বেশি টাকা নেয় না, এমবিএ তো বেশি টাকা নেয় না। আপনারা যদি মনে করেন যে আপনি একটা এমবিএ এখান থেকে নেওয়ার পর বা কোনো জায়গা থেকে নেওয়ার পর ওখানে একটা পিজিডি করবেন বা একটা এমবিএ করবেন, নামমাত্র খরচ করতে হবে। বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, এটাকে বলে ইংলিশে BOU, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, আর বাংলা বলে বাউলি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। গাজীপুরের এটা হেডকোয়ার্টার, ন্যাশনাল ইউনিভার্সিটি হেডকোয়ার্টারের সাথে। তো
তো এই ইউনিভার্সিটিটা আসার ফলে এডুকেশন ডাইমেনশনে অনেক মানুষ বৃদ্ধি পেয়েছে। আপনি খুব আশ্চর্য হবেন, পৃথিবীতে যত বেশি এনরোলমেন্ট আছে ইউনিভার্সিটি, এর মধ্যে সবচেয়ে প্রথম টপ 10 এনরোলমেন্ট হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ লোকাল ইউনিভার্সিটি। কারণ ছোটোর পর একটা জেনারেশন পরবর্তীতে এডুকেশনে চলে আসছে, তখন তারাও এমনকি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর আছে, মাস্টার্স আছে, ইকোনমিক্সে আছে, অনেক সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, কি নাই। সরকারি ইউনিভার্সিটি, এটা ইউজিসি লিস্টে গভর্নমেন্ট ইউনিভার্সিটি, ইভেন ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু ইউনিভার্সিটি গ্রাস কমিশনের লিস্টে একটা সরকারি বিষয়। তো এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং বেড়েছে এই সমস্ত উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ইনিশিয়েটিভগুলোর কারণে। ন্যাশনাল ইউনিভার্সিটি অনেক কোর্স করায়, তো এবারে যে একটা এডুকেশন কিন্তু মানুষের উপরও বেড়ে যায়। এখন আপনি এরকম মানুষকে তুলনামূলক কম পাবেন যে আপনার এই যে কিন্তু একটা সিগনেচার দিতে পারে না, এরকম মানুষ কিন্তু খুব কমে গেছে। আপনি অনেককে জিজ্ঞেস করতে পারেন গ্রামে যে ও হয়তো বলবে আমি 4 পর্যন্ত পড়েছি, অ্যাটলিস্ট 5 পর্যন্ত পড়েছি, কিছু না কিছু সে পড়তে পারে। আমার হ্যাঁ সিগনেচার দিতে পারে। আমার জেনারেশনে অনেকে দেখবেন বেশি লেখাপড়া করে না, 5 পর্যন্ত পড়ে সে একটু পেপার পড়াটা চালিয়ে নিচ্ছে। তো এগুলো হচ্ছে কিসের ফোকাস? এগুলো হচ্ছে এডুকেশন ডাইমেনশনের ফোকাস, যে মানুষ এখন একদম নিয়ন্ত্রণ। যারা একদম বৃদ্ধ হয়ে গেছে ওগুলোকে এখন থেকে কিন্তু আপনি নিয়োগ করতে পারবেন না, কারণ অ্যারাবিক ভাষার অবস্থান কিন্তু বাংলা ভাষার খুব করে। ও কিন্তু অ্যাটলিস্ট অ্যারাবিক পড়তে পারে, সে কোরআন পড়তে পারে, সে অ্যারাবিক হাদিস পড়তে পারে, সুতরাং ওটাও কিন্তু এক ধরনের এডুকেশন। কিন্তু সে বাংলাটাকে ভাবে বলতে পারছে না, লিখতে পারছে না, কিন্তু সে অ্যারাবিকে আবার সুন্দর করে প্রোনাউন্সিয়েশন, সে হয়তো আরবি লাইনে কিছু না কিছু জানে। আমাদের শিক্ষা ব্যবস্থাটা হয়ে গেছে কি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক। আমরা সার্টিফিকেট থাকলে তাকে বলি শিক্ষিত, সার্টিফিকেট না থাকলে আমরা বলি অশিক্ষিত। এরকম অনেক মানুষ আছে যাদের সার্টিফিকেট না থাকলেও তারা মনে মনে কিন্তু অনেক কিছু জানে, অনেক ধরনের ধ্যান ধারণা, অনেক দেখবেন বিশ্লেষণ ক্ষমতা, কিন্তু তার কোনো ডিগ্রি নেই। কিন্তু এখন আমাদের এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগে, ডিজিটালাইজেশন, আমরা সবাই ডিগ্রির পিছনে দৌড়াই, সার্টিফিকেটের পিছনে দৌড়াই। তো অ্যারিস্টটল, প্লেটো, হ্যাঁ, সক্রেটিস, এদের কি কোনো সার্টিফিকেট ছিল? ছিল না। কিন্তু এগুলো তারা হচ্ছে সাবজেক্টগুলোর জনক, তাই না? সেই সময় তারা এই সাবজেক্টগুলোকে আবিষ্কার করেছিল। হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, যেগুলোর উপর মানুষ পিএইচডি করছে, এগিয়ে যাচ্ছে, তাদের দেওয়া থিওরি, তত্ত্ব, বই এখনো পড়ানো হচ্ছে। তো এখন আমরা ক্যালকুলেশন করতে গেলে রিলেটিভলি বেঁধে দেওয়া একটা ইয়ে হিসেবে করবো, যতটুকু মানুষ যে হারে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত হচ্ছে সেটাকে বের করার চেষ্টা করবো। 3 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে মান, লিভিং মানে হচ্ছে থাকা, তাই না? থাকার মানটা কেমন? সবার স্ট্যান্ডার্ড অফ লিভিং সমান থাকে। সমাজে দেখবেন যে 3টা শ্রেণী। একটা শ্রেণী অনেক বেশি সম্পদ ভোগ করতে পারে, একটা শ্রেণী মধ্যম লেভেলে থাকে, মিড লেভেল, একটা থাকে উচ্চ লেভেল। দেখবেন পিরামিডে নিচের দিকে গাঁথনি থাকে, দেখে ফাউন্ডেশনের কারণে ইটের পরিমাণ বেশি। দেখবেন যে সমাজে গরিবের সংখ্যা অনেক বেশি, পুয়ার যারা। আবার দেখবেন মিড লেভেলে একটু ইটের সংখ্যা কম, কারণ গাঁথনির চেয়ে একটু কম ইট এখানে লেগেছে, এখানে দেখবেন এরা মিড লেভেলে থাকে। আর টপ লেভেলে ইটের সংখ্যা সবচেয়ে কম, কিন্তু এখানে মানুষ বিলং করে সবচেয়ে কম। ওকে, তো মানুষের ইনকাম লেভেল, আয়, সেভিং সবচেয়ে বেশি টপ লেভেল। হ্যাঁ, যারা অনেক ধনাঢ্য শ্রেণী, একটা বড় আয়ের সীমার উপরে তারা থাকে, যারা গভর্নমেন্টকে বেশি ট্যাক্স দিতে পারে, যাদের প্রপার্টির পরিমাণ হাই, যাদের আপনার যে বেসিক নিডগুলো পূরণ হয়, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এখানেও সেটা পূরণ হয়, কিন্তু একটু টানাটানিতে। অনেক মধ্যবিত্ত হয়তো এডুকেশন একটা পর্যন্ত এফোর্ড করে মাস্টার্সটা করতে পারে না, অনেকে একটা ভালো ট্রিটমেন্ট নিতে পারে না, তাই না? আচ্ছা, চলতে থাকে। আর এখানে এরা এগুলো নিতে পারে, কিন্তু খুব পরিমাণে কম। আর যারা দারিদ্র সীমার নিচে থাকে তারা এগুলো কিছুই এফোর্ড করতে পারে না। দেখবেন রাস্তায় শুয়ে আছে, তার অন্ন নাই, বস্ত্র নাই, শিক্ষা নাই, চিকিৎসা নাই, কিন্তু কিছু নামমাত্র টাকা দিয়ে একটা গভর্নমেন্ট হসপিটালে দেখালো, হয়তো ফ্রি একটা মেডিকেশন পেলো, কেউ হয়তো বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ফ্রি পেলো, তাকে কিছু উপবৃত্তি দেওয়া হলো, তারা কিছু বেসিক নিড, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা পেয়ে গেল। কিন্তু যারা দারিদ্র সীমার নিচে তারা কিছুই পাবে না। তো গভর্নমেন্টের ফোকাস হবে তাদের স্ট্যান্ডার্ড লিভিং কীভাবে বৃদ্ধি করা যায়, তারা কীভাবে ভালো থাকতে পারে, ভালো খেতে পারে, তাদের কীভাবে আয় সীমাটা বৃদ্ধি করা যায়। তো টপ লেভেলের মানুষের স্ট্যান্ডার্ড লিভিং সবচেয়ে হাই, মিড লেভেলটা একটু মডারেট টাইপের,
আর যারা পুয়ার লেভেল আছে তাদের স্ট্যান্ডার্ড লিভিংটা সবচেয়ে কম। এখন আপনি চিন্তা করেন যে যে সমস্ত দেশ হচ্ছে ডেভেলপ কান্ট্রি সেখানে স্ট্যান্ডার্ড লিভিং হাই হবে না লো হবে? হাই হবে স্যার। যেগুলো ডেভেলপিং কান্ট্রি, আন্ডার ডেভেলপিং বা ডেভেলপ হচ্ছে মাত্র, তাদের একটু মডার্ন লেভেলে হবে আমাদের। আর আফ্রিকার অনেক কান্ট্রি আছে না খেয়ে থাকে, তাদের একটা স্যান্ডেল নাই, সুপেও পানি নাই, তাই না, অনেক ফ্যাসিলিটি নাই, ওগুলো হচ্ছে এলডিসি, লিস্ট ডেভেলপ কান্ট্রিজ। এগুলো হচ্ছে একদম আন্ডার ডেভেলপ লেভেলে, সুতরাং তাদের স্ট্যান্ডার্ড লিভিং সবচেয়ে কম। এখন যদি বলা হয় ডেভেলপমেন্ট ইকোনমিক্স নিয়ে আলোচনা করে, ডেভেলপমেন্ট ইকোনমিক্স সবসময় আলোচনা করে সেই সব কান্ট্রি নিয়ে যেটা এখনো ডেভেলপ হয় নাই কিন্তু দৌড়ের উপর আছে, লাইক বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, সচরাচর খুব একটা প্রবলেম নাই, কিছুদিনের মধ্যে সেটা ডেভেলপ কান্ট্রি কাতারে যে পড়বে 10-15 বছর পর। এই ডেভেলপ কান্ট্রি কাতারে যে পড়বে, যেমন এশিয়ার মধ্যে কিছু কান্ট্রি অলরেডি ঢুকে গেছে, মালয়েশিয়া, জাপান, এরকম কান্ট্রিতে রূপান্তরিত হবে। ওকে, সিঙ্গাপুর, ওকে, কিন্তু হ্যাঁ, তো এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড লিভিং হিসেবে আমার ডেভেলপিং কান্ট্রিজের একটা ফিচার, যেটা এই ফিচারে ডেভেলপমেন্ট ইকোনমিক্স আমরা চিন্তা করবো, যেটা ডেভেলপ কান্ট্রিজে রূপান্তরিত হবে। আচ্ছা, তাহলে আমার এইচডিআই এর ফোকাসটা হচ্ছে হেলথ, এডুকেশন এবং ইনকাম। হেলথের ক্ষেত্রে হেলথ ডাইমেনশন, এডুকেশনের ক্ষেত্রে এডুকেশন ডাইমেনশন, যেখানে এক্সপেক্টেড ইয়ার অফ স্কিল চিন্তা করবো, এভারেজ নাম্বার অফ এডুকেশন চিন্তা করবো। 3 নাম্বার হচ্ছে ইনকাম, যতটুকু ইনকাম হবে সেটার উপর আমার স্ট্যান্ডার্ড লিভিং বাড়বে। হাই ইনকাম, হাই স্ট্যান্ডার্ড লিভিং, টপ লেভেল, মিড লেভেল ইনকাম, মাঝামাঝি ধরনের ইনকাম, মডারেট লেভেল। খুব কম ইনকাম, তাহলে আমি পিরামিডের সবচেয়ে নিচে আছে পুয়ার, আমি বিলং করি, তাই না? সো এটা হচ্ছে এইচডিআই কি, এইচডিআই 3টা ফোকাস। আচ্ছা, আপনাদের যে প্রশ্ন আমি দিয়েছি অলরেডি পোর্টালে, সেখানে আপনারা দেখবেন যে একটা প্রশ্ন ছিল এরকম যে এইচডিআই কি, এইচডিআই সিগনিফিকেন্স নিয়ে। ওখানে একটা ছোট্ট ক্যালকুলেশন দেখিয়েছিলাম। আজকে ক্লাসে উপস্থিতি খুব কম, আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে অঙ্কটা করিয়ে দিব। এটা হোয়াটসঅ্যাপেও দিয়ে দিব, পোর্টালেও দিয়ে দিতে পারি। ওকে, চিন্তা নেই।